দর্শক, আলোচিত ঘটনার পেছনের ঘটনা এবং ঘটনা নিয়ে বিশ্লেষকদের মতামত নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24 আজকে ফারাবি হাফিজ। আপনারা জানেন, রামপালে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে তার বিপক্ষে একটি বড় গোষ্ঠী দাঁড়িয়েছে এবং তারা 8 ঘন্টার হরতাল আজকে ডেকেছিল এবং সেই হরতালে ব্যাপক মারামারিও হয়েছে। আমাদের কাছে যে খবর রয়েছে সেখানে সাংবাদিকদেরকে পেটানো হয়েছে। আজকে সকালে শাহবাগে পুলিশ এবং হরতালকারীদের মধ্যে অন্তত 10 জন সেখানে আহত হয়েছেন। আর এর প্রতিবাদে শনিবারে বিক্ষোভ, 25 ফেব্রুয়ারি সারা দেশে অবস্থান কর্মসূচি আর 11 মার্চ খুলনায় সমাবেশের ঘোষণা দিয়েছে তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটি, যারা এই হরতাল ডেকেছিল। আর অন্যদিকে রামপালের এই কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে দক্ষিণাঞ্চল উন্নয়ন পরিষদের আয়োজনে রামপাল উপজেলার বাবুর বাড়ির সামনে সকাল 11টায়। এবং সেখানে যারা বক্তা ছিলেন তাদের দাবি মূলত যত তাড়াতাড়ি সম্ভব এই কেন্দ্রের কাজ আরও দ্রুত গতিতে তারা সম্পন্ন করার জন্য দাবি জানিয়েছেন। প্রায় 6 কিলোমিটার জুড়ে এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন চলে প্রায় ঘন্টা খানেক। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে তানজিম উদ্দিন খান। এই আন্দোলনের সাথে তিনি যুক্ত, তিনি সহকারী অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং পাওয়ার সেলের মহাপরিচালক জনাব মোহাম্মদ হোসেন। তারা দুজনই আমার সাথে যুক্ত। আমি একটু আসতে চাই তানজিম স্যার আপনার কাছে, আপনি যদি একটু পরিষ্কার করেন যে এই আন্দোলনে আপনারা 7 দফা দাবিতে এই আন্দোলন করছেন, এই 7 দফা দাবিটা খুব ছোট্ট করে যদি আপনারা বলেন কি কি ছিল আপনাদের। আমাদের এই মুহূর্তে আসলে আমি যে অবস্থায় আছি, জি, পুরো 7 দফার প্রত্যেকটা দফা নিয়ে এই মুহূর্তে আলোচনা করার মতো মানসিক অবস্থায় আমি নেই। আচ্ছা, কিন্তু এই মুহূর্তে আমাদের যে হরতালটা ছিল, সেই হরতালটার মূল কারণটাই ছিল রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের পাশ থেকে সরিয়ে নেন। জি, এবং সেই ইস্যুটাকে সামনে রেখেই আপাততভাবে আমরা এই হরতালটা ডেকেছিলাম। আর 7 দফা দাবি ইতিমধ্যে অনেক প্রচারণা পেয়েছে এবং সরকার পক্ষ জানে যে এই 7 দফা দাবিতে কি আছে। এটা নিয়ে নতুন করে বলার আসলে আমি। আচ্ছা, আপনারা যে হরতাল ডেকেছিলেন এই হরতাল শেষ পর্যন্ত কেমন হলো, সফল আপনি বলবেন? আসলে সফল কিংবা সফল না, তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সরকার যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং যেই মাত্রায় অনাচার করেছে, তাতে তো নিশ্চয়ই আমাদের এই হরতালের সফলতার নির্দেশ করে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আজকে সকাল 6টা থেকে যখন পিকেটিং শুরু হয় শাহবাগে, তখন থেকেই কিন্তু জল কামান এবং টিয়ার শেলের ব্যবহার একেবারে ক্রমাগতভাবে চলছিল। তো সেই পরিস্থিতিতে, এবং এটা শুধু শাহবাগে না, ঢাকা শহরের মোটামুটি 8 থেকে 10টা পয়েন্টে এরকম পিকেটিং হয়েছে এবং সুন্দরবনের পক্ষে সাধারণ মানুষের একটা উপস্থিতি এবং সমর্থন ছিল। আচ্ছা, আমরা মোহাম্মদ হোসেন স্যার আপনার কাছে আসতে চাই, আপনি একটু যদি পরিষ্কার করেন যে মূলত যারা এই আন্দোলনের সাথে যুক্ত তারা বলতে চাইছেন, তাদের প্ল্যাকার্ডে লেখা দেখলাম যে ভারতকে খুশি করতে এই রামপাল প্রকল্প, আপনারা কিভাবে কি বলে এর উত্তরটা দেন আসলে? যখন ভারতকে খুশি করতে রামপাল প্রকল্প, জনগণের আর বুঝতে অসুবিধা নেই যে এই ভারত বিরোধী মনোভাবটাকে, আবেগটাকে এবং সুন্দরবনের আবেগটাকে পুঁজি করে কিছু সংখ্যক লোক আমাদের যে উন্নয়নটাকে বাধাগ্রস্ত করতে চায়। আমরা বারবারই বলেছি যে বিদ্যুৎ আমাদের প্রয়োজন, আমাদের প্রয়োজনে আমাদের মহাপরিকল্পনা যে আমরা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছি এবং সেই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে গিয়ে আমাদের উপযোগী যেসব স্থান আমরা নির্ধারণ করেছি তার মধ্যে রামপাল একটি উপযোগী স্থান। সুতরাং এখানে ভারতকে খুশি অখুশি করার কোনো কারণ এখানে নাই। একটা কথা হয়তো তারা সেখানে লিঙ্ক করতে পারে যে এনটিপিসি ভারতের একমাত্র সর্ববৃহৎ কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান, যাদেরকে আমরা আমাদের জয়েন্ট ভেঞ্চার পার্টনার নিয়েছি, কারণ এত বড় কয়লা বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পূর্ব অভিজ্ঞতা আমাদের নাই। সেই কারণে আমরা এনটিপিসির সাথে আমাদের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যৌথ বিনিয়োগে এই বিদ্যুৎ। কিন্তু স্যার এই এনটিপিসির বিরুদ্ধে ভারতের মানুষও তো আন্দোলন করছে বলে আমরা জানতে পারি। ধ্বংস হয়ে যাবে বলেন,
আপনি আপনি দেখুন, এখনো তো এই যে যেমন রামপালের বিরুদ্ধে মুষ্টিমেয় কিছু লোক আন্দোলন করছে, এবং আপনি একটা প্রশ্ন করেছেন যে হরতাল বাস্তবায়ন হয়েছে কিনা, এটা আপনারাও দেখেছেন যে কতজন লোক হরতালের পক্ষে নেমেছে। অন্যদিকে আপনি দেখেছেন যে সেই রামপালে সেই এলাকার জনগণ যারা এই প্রকল্পের বেনিফিট পাবে 6 কিলোমিটার দীর্ঘ তারা মানববন্ধন করেছে। সুতরাং কিছু সংখ্যক এখানে যেরকম তথাকথিত পরিবেশবাদী আছে, সেখানে হয়তো কিছু থাকতে পারে, তারা এনটিপিসির বিরোধিতা করতে পারে, বাট সেটা আমাদের জানার বিষয় না, বিবেচ্য বিষয় নয়। আমরা আমাদের এখানে বিদ্যুৎ প্রকল্প করব, সেখানে এনটিপিসি তাদের যে অভিজ্ঞতাটাকে আমরা শুধু কাজে লাগাবো। আচ্ছা, তানজিম স্যার, আপনার কাছে জানতে চাই যে আপনারা যার বিরুদ্ধে আন্দোলন করছেন সেই এলাকার মানুষ আজকে 6 কিলোমিটার মানববন্ধন করেছে যেন দ্রুত বাস্তবায়ন করা হয়, কি বলবেন? আমরা আসলে কারো বিরুদ্ধে আন্দোলন করছি না, আমরা আসলে প্রতিবেশ রক্ষার পক্ষে আন্দোলন করছি। জি। আর সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তো, জি, মানববন্ধন কিংবা এই ধরনের সরকার পক্ষের মিছিল, জি, এই ধরনের সরকার পক্ষের মিছিল কিন্তু আমাদের শাসনে যখন স্বৈরাচারী এরশাদ ছিলেন, জেনারেল এরশাদ, তখনও কিন্তু আমরা এই ধরনের প্রবণতা লক্ষ্য করেছিলাম সরকারের মধ্যে। এবং এটা কতটুকু স্বতঃস্ফূর্ত এবং কতটুকু বল প্রয়োগ করে এরকম করা হচ্ছে, তার পেছনের ইতিহাস, পেছনের কাহিনী কিন্তু আমরা আসলে জানি না। না, আপনাদের কাছে কোনো তথ্য আছে? আপনারা কিভাবে বলবেন যে এটা বল প্রয়োগ করা হয়েছে কিংবা তাদেরকে কোনোভাবে ঠেলে দেয়া হয়েছে? এটা তো আসলে তথ্যের ভাবে ভয়ঙ্করভাবে রাষ্ট্র আক্রমণ করছে যারা বাংলাদেশের পক্ষে, দেশপ্রেমিক মানুষ সুন্দরবনের পক্ষে নেমে এসেছে তাদেরকে নিধন করার জন্য। তো এখন এটা কি মানে আর কোনো বলার অপেক্ষা রাখে কিনা? এরকম মুহূর্তে এই ধরনের মানববন্ধন যখন হয় সেটা স্বতঃস্ফূর্তভাবে হয় কিনা সেটা কিন্তু সন্দেহের অবকাশ থেকেই যায়। আচ্ছা, আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতির সময় এসে, বিরতির পর এসে যারা মহাপরিচালক আপনার কাছে আসবো। ইউনেস্কো 4টি সাজেশন দিয়েছে, 4টি বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে যে এই ছাই ক্ষতি করবে সুন্দরবনকে, এই গরম পানি সুন্দরবনকে ক্ষতি করবে, ড্রেজিং করতে হবে, সেখানে শিল্পায়ন হতে পারে, 4টি বিষয় বলেছে। তার উত্তর আপনার কাছ থেকে শুনবো। দর্শক, ছোট্ট বিরতির পর ফিরে আসছি এই আলোচনায়, আশা করি আপনাদেরকে সঙ্গে পাবো। আরো একবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ ভিউজ 24। আজকে আমরা রামপাল ইস্যুতে কথা বলছি। আমাদের সাথে রয়েছেন পাওয়ার সেলের মহাপরিচালক জনাব মোহাম্মদ হোসেন। জনাব মোহাম্মদ হোসেন, এই বিরতিতে যাওয়ার আগে আরেকজন যিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি অভিযোগ করেছিলেন যে 6 কিলোমিটার মানববন্ধন আজকে হয়েছে, সেখানে কোন কোন ক্ষেত্রে বল প্রয়োগ করা হয়েছে, কোন কোন ক্ষেত্রে তাদেরকে যেতে বাধ্য করেছেন স্থানীয় নেতারা, কি বলবেন? আমার তো মনে হয় যে আপনাদেরকে বরং অনুরোধ করব যে যে ক্লিপগুলো আছে, আমাদের ইলেকট্রনিক মিডিয়ার ক্লিপগুলো আছে, সেগুলো যদি আপনারা ধারণ করেন এবং যিনি বলেছেন তাকে দেখান, তাহলে আপনি দেখতে পাবেন যে তাদের মধ্যে কোনো ভয়ের ছাপ অথবা স্বতঃস্ফূর্ততার কোনো অভাব ছিল কিনা। বরং তাদের যে মন্তব্যগুলো যদি তাদেরকে শোনান, আমার বিশ্বাস তারা নেক্সট টাইম খুলনাতে গিয়ে রামপাল বিরোধী কোনো কর্মসূচি করতে সাহস পাবেন না। কারণ মানুষ সেখানে তাদের উন্নয়ন চায়, তাদের মঙ্গল চায়, তারা তাদের সমৃদ্ধি চায়। সুতরাং আমার মনে হয় কথাটা আদৌ সঠিক নয়। আচ্ছা, ইউনেস্কো কয়েকদিন আগে একটি দল এসে ওরা ঘুরে গেল এবং ওরা 4টি বিষয় তাদের উদ্বেগের কথা জানিয়েছে। এই বিরতিতে যাওয়ার আগে যেটা বলছিলাম যে ছাই, নির্গত যে ছাই সেটা ক্ষতি করবে, তারপরে আপনার গরম পানি সেটা পশুর নদীকে ক্ষতিগ্রস্ত করবে, ড্রেজিং করতে হবে সেটা আর্টিফিশিয়ালি ডেফিনেটলি ক্ষতি করবে, তারপরে হচ্ছে শিল্পায়ন হবে সুন্দরবনের আশপাশে, অবশ্যই অটোমেটিক ক্ষতি হবে, কি বলবেন? ধন্যবাদ। আপনি যে প্রশ্নগুলো করেছেন, এই প্রশ্নগুলো আজকে তানজিম সাহেব সহ যাদের তথ্য উপাত্তের ঘাটতি ছিল, অভিজ্ঞতার অভাব অথবা জ্ঞানের অভাব, তাদের জন্য কিন্তু আমরা অত্যন্ত প্রাঞ্জল ভাষায়, উনি যেটাকে বলছেন যে কোডপত্র, এটা কোডপত্র নয়। আমাদের সরকার হিসাবে আমাদের দায়িত্ব মানুষকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। সেই যদি আজকের যেই তথ্য সমৃদ্ধ সচিত্র যদি পত্রিকার যেই অংশটুকু আপনারা দেখেন, সেখানে আমরা প্রাঞ্জল ভাষায় বলার জানিয়ে দিয়েছি যে কিভাবে আমরা এই প্রকল্পের ফলে পরিবেশগত পানি, বায়ু, শব্দ দূষণকে আমরা নিয়ন্ত্রণ করব
এবং আমরা অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে কিভাবে প্রথমে যে পরিবেশগত যে প্রভাবগুলো সেগুলো ন্যূনতম পর্যায়ে আনবো এবং ন্যূনতম পর্যায়গুলোকে কিভাবে আমরা, যেমন ধরেন আপনি ফ্লাই অ্যাশের কথা বলেছেন, সেখানে আমাদের 270 মিটার হাইটের চিমনি থাকবে, যেটা আমাদের যেহেতু বৃহত্তর মহাকাশে চলে যাবে, সেটার যে ফ্লাই অ্যাশগুলো সেটাকে ইএসপির মাধ্যমে আমরা 99% ফ্লাই অ্যাশ আমরা নিয়ন্ত্রণ করব। আমরা সালফার ডাইঅক্সাইডকে নিয়ন্ত্রণ করব এফজিডির মাধ্যমে। আমরা লো নক্স বার্নারের মাধ্যমে নাইট্রোজেন অক্সাইডগুলো নিয়ন্ত্রণ করব। পানির কথা যেটা বলা হলো, এটা একটা ক্লোজ সাইকেল সিস্টেমে করা হবে, যার কারণে গরম পানিকে ঠান্ডা করে এটা বারবার ব্যবহার করা হবে এবং যেই পানিটা পশুর নদী থেকে নেওয়া হবে সেটা শুষ্ক মৌসুমে যে প্রবাহ, অর্থাৎ লিন পিরিয়ডে যে প্রবাহ, তার 0.05%, অর্থাৎ 2000 ভাগের 1 ভাগ শুষ্ক মৌসুমে। এবং এই নদীটা আপনারা জানেন জোয়ার ভাটার নদী, সেখানে কোনো ক্রমেই এই পানি প্রবাহ কোনো সমস্যা হবে না। সুতরাং আমরা এই যারা স্বল্প তথ্য অথবা জ্ঞানের অভাবে এটার বিরোধিতা করেছেন, আমি মনে করি আজকে যে আমরা তথ্যাদি আমরা সরবরাহ করেছি, এর মাধ্যমে তারা তাদের যে সীমাবদ্ধতাগুলো সেগুলো কাটিয়ে উঠে আমার বিশ্বাস সরকারের উন্নয়ন কার্যক্রমের সাথে তারা একাত্ম ঘোষণা করবে। কিন্তু এখন এমনিতেই যে অবস্থা, তাতে বন বিভাগ বলে থাকে যে বনের মধ্যে দিয়ে যেসব লঞ্চ, নৌযান, বড় বড় নৌযান চলে, সেটা তার শব্দ বনকে দূষিত করে, বনকে ক্ষতিগ্রস্ত করে। কিন্তু কয়লাবাহী যেসব জাহাজ, বড় বড় জাহাজ যেগুলো বনের মধ্যে দিয়ে ঢুকবে, কোনো ক্ষতি করবে না বলে আপনারা মনে করেন? আমরা যদি আজকের পত্রিকায় দেখবেন যে আমরা বলেছি যে ধরনের জাহাজগুলো ব্যবহার করা হবে অত্যাধুনিক এবং সেগুলি খুব কাভার্ড থাকবে, শব্দ নিয়ন্ত্রণ এবং কোনো ধরনের কয়লা স্পিলেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং আপনি জানেন গড়ে প্রতিদিন একটি মাত্র লাইটারেজ ভেসেল প্রবাহিত হবে, যার ফলে এই ধরনের শব্দ দূষণ অথবা বন্য প্রাণীসমূহের কোনো ধরনের ক্ষতির কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, আমাদের সাথে টেলিফোনে যুক্ত হচ্ছেন, তাকে আমরা ভিডিওতে ঠিক পাচ্ছি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব তানজিম উদ্দিন খান। আপনি যদি স্যারের বক্তব্য শুনে থাকেন, আপনি কিছু যোগ করতে পারেন। আমি ওনার আলোচনা আসলে আমি শুনতে পাইনি, আমার কাছে মোটিভ স্পষ্ট ছিল না। আচ্ছা, বলা হচ্ছিল, স্যার যেটা বলছিলেন যে যেই 4টা বিষয় ইউনেস্কো তাদের উদ্বেগ প্রকাশ করেছেন, তার বিষয়ে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমরা যে রিপোর্টটি প্রকাশ করেছি এবং সরকার থেকে যে বিষয়গুলো বলা হচ্ছে, যে এই ছাই তারা এমনভাবে নিয়ন্ত্রণ করবেন যেন আশপাশ বনের ভেতরে যে গরম পানি নির্গত হবে সেটাকেও তারা এমনভাবে প্রক্রিয়া করবেন যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় বনের, এবং ইকোলজিক্যাল কোনো ধরনের সমস্যা নয়। আমরা স্যারের বিরতির সময়, আমরা বিরতির পর এসে আপনার কাছ থেকে উত্তরটা নিব। দর্শক, ছোট্ট বিরতির পর আবার ফিরে আসছে এই আলোচনায়। নিউজ ভিউজ 24 আরও একবার আমন্ত্রণ। আমরা রামপাল ইস্যু নিয়ে কথা বলছি। আপনারা জানেন আজকে এই ইস্যুতে 8 ঘন্টার হরতাল পালন হয়েছে ঢাকা সহ সারা দেশে। আপনারা জানেন অধ্যাপক নাজিম উদ্দিন খান তিনি যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, তাকে পাওয়া যাচ্ছে এখন, স্যারকে দেখতে পাচ্ছি, এবং আমাদের সাথে যুক্ত আছেন পাওয়ার সেলের মহাপরিচালক জনাব মোহাম্মদ হোসেন। স্যার, আপনি তানজিম স্যার, আপনি যদি শুনে থাকেন আগের প্রশ্নটি আপনি উত্তর দিতে পারেন। স্যার বলেছিলেন যে কোনো ধরনের কোনো ক্ষতি হবে না পরিবেশগত, সেভাবেই অত্যাধুনিক প্রযুক্তি এখানে ব্যবহার করা হচ্ছে এই বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, কি বলবেন? আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই পাওয়ার সেলের যিনি মহাপরিচালক, ওনাকে এই ধরনের বক্তব্য দেওয়ার জন্য। এবং আমি একটু অবাকই হয়েছি যে আসলে ওনারা যেই টেকনোলজির কথা বলছেন এবং এই পর্যন্ত আমরা যা শুনে আসছিলাম যে আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি, সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সাম্প্রতিক সময়ে সাংবাদিকদেরকে এক সাক্ষাৎকারে বাংলাদেশে যে ভারতীয় এনটিপিসির প্রতিনিধি আছে উজ্জ্বল কান্তি, উনি কিন্তু নিজেই বলেছেন এই ধরনের কোনো টেকনোলজি আদৌ বিরাজ করে না। এবং ওনারা যে টেকনোলজি বলছেন এটা আসলে পৃথিবীতে পাওয়া যায় কিনা আমরা জানি না, কেননা পৃথিবীতে যদি পাওয়া যেত তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, ইংল্যান্ড, ফ্রান্স এরকম অনেক দেশই এখন কিন্তু কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে
উৎপাদন বন্ধ করতে শুরু করেছে এবং সাম্প্রতিক সময়ে চীনও সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে বায়ু দূষণ এমন পর্যায়ে পৌঁছে গেছে চীনে যে তাদের বাইরে থেকে আপনার ফ্রেশ এয়ার যে ক্যান কিনতে হচ্ছে। এবং ভারতও দিল্লিতে স্কুলগুলো বন্ধ রাখতে হয়েছিল। এখন টেকনোলজি যদি ওই পর্যায়ে যেত তাহলে তো ওই টেকনোলজির সুফলটা তারাই ভোগ করতেন। আর যদি বাংলাদেশের পক্ষে এই ধরনের টেকনোলজি ইতিমধ্যে আবিষ্কৃত হয়ে থাকে তাহলে সেই টেকনোলজি ওনারা তো নিশ্চয়ই রপ্তানি করতে পারেন। যেসব দেশ এখন সিদ্ধান্ত নিয়েছে তারা ধীরে ধীরে মোহাম্মদ আবুল কয়লা হোসেন, চালিত যে জনাব বিদ্যুৎ হোসেন, কেন্দ্র আস্তে আস্তে বন্ধ করে জনাব দেবে। হোসেন, আপনি যদি যুক্ত করেন, যদি শুনে থাকেন বক্তব্য। জি, যে এই প্রযুক্তি কি বাংলাদেশেরই আবিষ্কার, বাংলাদেশেই প্রথম implementation? তানজিম সাহেব আমাদের একজন কর্মকর্তার বরাত দিয়ে না, একজন তানজিম সাহেব যেটা বললেন যে আমাদের একজন কর্মকর্তা বলেছেন যে আলট্রা সুপার ক্রিটিক্যাল নাই। ওনার এটা ব্যক্তিগত অভিমত থাকতে পারে, আমি জানি না উনি বলেছেন কিনা, কিন্তু এটা তো তানজিম সাহেব যদি ওয়েবসাইটে গিয়ে দেখেন যে আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি আছেন, তাহলে তো উজ্জ্বল কান্তির কথার উপর ওনার ভরসা করার দরকার নেই। পৃথিবীতে জাপান সহ ইভেন ভারতও এখন আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি। আচ্ছা আচ্ছা স্যার, আমাদের হাতে সময় নেই, শেষ করতে হচ্ছে। আমার মনে হয় দুটি গ্রুপ একসাথে বসা দরকার, এক টেবিলে বসেন, আপনাদের দুজনের মধ্যে যে ভুল বুঝাবুঝি আছে সেগুলো পরিষ্কার হোক। অনেক ধন্যবাদ দর্শক, আজকে নিউজ ভিউজ 24 এ পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই।